হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন থ্রিলার মুভি মেজর এক্সপ্লেইন নিয়ে। বাপরে বাপ, এই মুভিটিতে এত পরিমাণ থ্রিলার আর অ্যাকশন রয়েছে তা অকল্পনীয়। 50 রুদ্ধ এই জেলার তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে নেমে পড়ে এক কঠিন মিশনে, কিন্তু এই মিশন যে কতটা ভয়ঙ্কর ছিল তা পুরো ভিডিও না দেখলে আপনি বুঝতেই পারবেন না। তাহলে শক্ত হয়ে বসে পড়েন মুভিটি দেখার জন্য। কোনো স্পয়লার ছাড়াই মুভিটি শুরু করা যাক। মুভির শুরু হয় একটি মন্দির দেখিয়ে, যেখানে পুলিশকে দেখে আমরা বুঝতে পারি যে সেখানে কিছু একটা গন্ডগোল হয়েছে। আসলে মূল কাহিনী হলো গত রাতে এই মন্দির থেকে একটা কুষ্টি পাথরের মূর্তি চুরি হয়ে গেছে। তবে চোর বাবাজিরা সেখানে একটি নকল মূর্তি বসিয়ে সবাইকে রীতিমতো বোকা বানিয়ে যাচ্ছে। এটা কিন্তু এখানে নতুন কাহিনী নয়, এভাবে প্রতিনিয়ত এক মূর্তি চোরের চক্র আসল মূর্তি রেখে ডুপ্লিকেট মূর্তি দিয়ে যাচ্ছে এখানে। পুলিশ কনস্টেবল যখন এই ঘটনাটির এফআইআর করতে যায়, তখনই অফিসার সাহেব জানিয়ে দেয় যে এই তথ্য কোনোভাবেই যেন বাইরে না যায়। এইসব পুলিশ ইতিমধ্যেই ওই স্যারদের কাছে বিক্রি হয়ে গেছে। এবার চলো জেনে আসা যাক এই স্ট্যাচু স্মাগলারদের আসল কাহিনী। এখানে যে লোকটিকে দেখছো, এই হচ্ছে বার্মা, এই হচ্ছে আসল বস। এই পুরো মূর্তি সিন্ডিকেটের। বার্মার চেহারা যেমন ভয়ানক, ঠিক তেমনই তার কাজকর্ম খুবই মারাত্মক। এখানে দেখা যায় তার টিমের 3 জনকে ঝুলিয়ে আদর আপ্যায়ন করেছে। মূলত এরা তলে তলে টেম্পু চালিয়ে বার্মার সাথে ব্ল্যাকমেইল করেছিল, যেটা ধরে ফেলার পর বার্মা তাদেরকে জামাই আদর করে উপরে পাঠিয়ে দেয়। এরপর সবাইকে জারে ভরে সেটাতে অ্যাসিড ভর্তি করে। ফলাফল সেগুলো এক প্রকার অ্যাসিডের সাথে গলে হাওয়া হয়ে যায়। এই হচ্ছে বার্মার সিগনেচার স্টাইল। এই যে একে দেখছেন, এর নাম হলো ধনরাজ, বার্মার সবচেয়ে কাছের বন্ধু ও সহচর। ভাই, এরে দেখতে স্মার্ট বয় মনে হলো, এর পুরো মাথায় তার ছিঁড়া। পাগল হওয়ার যত ধরনের সিমটম আছে সবকিছুই ধনরাজের কাছে বিদ্যমান। তো যাই হোক, বার্মার আজকের ক্লাস শেষ হতে না হতেই সে খবর পায় যে নতুন এক এসিবি তাদের মূর্তির চালান আটক করে নিয়েছে। এটা শুনে তো ভাই বার্মার মাথা পুরোই আগুন, কারণ টাকা দিয়ে কুকুর পুষেও তার কাজ ঠিক মতো হচ্ছে না। সে আবার বলে সিনুকে কল দিতে। এখন খেয়ে এই সিনু এটা একটু পরেই জানাচ্ছে। চলো তার আগে ঘুরে আসি সেই এসিবির বাড়িতে গেলেই দেখতে পাই একজন মানুষ মন দিয়ে পূজা করতেছে। বুঝতেই পারছো, এই হচ্ছে আমাদের এসিবি। কিন্তু সরি, ইনি হচ্ছে সেই এসিবির বাপ, সুপারস্টার রজনীকান্ত। তিনি বর্তমানে রিটায়ার, তাই তো বাড়িতে তার একমাত্র নাতি ছেলের সাথে ফুটবলিং করেই তার সময় কাটায়। তেমনই একদিন এক ছাপড়ি গুন্ডা এসে তাকে জানায় তার জীবনে শনি নেমে এসেছে। এবার চলো আমাদের সাথে একটু সাইডে আসো। রজনীকান্ত ঠিকই বুঝতে পারে যে তার ছেলে নিশ্চয়ই তাদের সাথে বাস খেলেছে, তাই তো সে তার নাতিকে দ্রুত চলে আসবো বলে তাদের সাথে রওনা দেয়। এবার সিন শিফট হয় এক মিষ্টি দোকানে, যেখানে আমরা দেখতে পাই সিনুকে, যার কথা বার্মা বলছিল। সেখানে উপস্থিত থাকতে দেখা যায় সেই ভাইরাল এসবি কে, যে তাদের চালান আটকে দিয়েছিল। সেখানে সিনু তাকে ঠান্ডা মাথায় বলে, স্যার এগুলো রাঘব বলবের মাল, তাই এত ঝামেলায় না জড়িয়ে প্লিজ এগুলো ছেড়ে দেন। তবে এসবি তার কথা মানতে না চাইলে এবার সিনু তাকে জানায় যে স্যার আপনার বাপ আমাদের কাছে বন্দি, তাই আপনার হাতে আর কোনো অপশন নেই। তবে এটা শুনে এসিবি অর্জুন তাজ্জুব বনে যায়। সে বলে, আরে ভাই তোরা তো দেখি বেড়াল ছেড়ে সোজা বাঘকে ধরে এনেছিস, এবার দেখ কিভাবে তোদের জীবন বাঁচাবি। এই কথাই সিনু বলে, চিন্তা করিস না, তোর বাবার হাত পা কেটে আনার ব্যবস্থা করেছি। এই বলে যেই না সে কল দেয়, তখন সেই ফোন ধরে আমাদের থালাইবা। বুঝতে আর বাকি থাকে না যে সেখানে তাদের সাথে কি হয়েছে। থালাইবা বলে, দেখুন স্যার, এটা আপনাদের চোর পুলিশের ব্যাপার, এখানে কেন আমার ফ্যামিলিকে টানছেন? খুদাই আমাকে 4 জন লোককে কেলাতে হলো। যাই হোক, আমার ছেলেকে কিন্তু আবার এটা বলবেন না যে আমি তাদেরকে এভাবে কেলিয়েছি। আপনি বলবেন আমি খুব ভয় পেয়েছি। এমন কথা শুনে সিনুর মাথা তো যেন ভো ভো করে ঘুরতে থাকে। এরপর অর্জুন যখন তাকে বলে যে ভাই এসব বাদ দিয়ে তোর বসের নাম বল, তখন সে জানায় যে এত সহজে কি বসের নাম বলে দেওয়া কি ঠিক হবে? এটা শুনে এসিবি অর্জুন বলে, আচ্ছা ঠিক আছে তাহলে। এই বলে সিনুকে রিমান্ডে নিয়ে তার উপর এক্সপেরিমেন্টাল থেরাপির ব্যবস্থা করেন এসিবি। সিনুর এমন ভয়ঙ্কর ফেস এক্সপ্রেশন বলে দিচ্ছে যে তার বডির উপর কি ঝাগানাগা চলছে। যাই হোক, সেদিন রাতে বাড়িতে পুলিশের এক কনস্টেবল এসে আমাদের থালাইবাকে বলে, স্যার আপনার ছেলেকে থামান প্লিজ, কেননা সে কোনো ইঁদুর ধরতে গিয়ে যেন কোনো রাক্ষসের পাল্লায় না পড়ে। এই কথাটা শুনে থালাইবা বেশ চিন্তিত হয়, তাই সে তার ছেলেকে এসব থেকে যত দূর সম্ভব দূরে থাকতে বলে। কিন্তু অর্জুন জানায় যে শরীরে বইছে একজন সারডাঙ্গা জেলারের রক্ত, তাই সে অন্যায়ের সাথে আপোষ করবে না। এখন এটা শুনে নিশ্চয়ই বুঝে গেছেন আমাদের থালাইবা ছিলেন একজন জাত্রেল জেলার। এখন সে কেমন জাত্রেল ছিল এটা না হয়ে একটু পরেই দেখো। যাই হোক, আমাদের জেলারের নাম হলো মুক্তাবেল পান্ডেয়া। সেই রিটায়ার্ডের পর থেকেই এই ছোট্ট পরিবার
পরিবার নিয়ে বেশ সুখেই আছে। নিজের ছেলে ও নাতিকে সে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। এখন এই ভালোবাসা তাকে শেষ পর্যন্ত কই নিয়ে যায় সেটাই এবার আমরা দেখতে চলেছি। ইতিমধ্যেই সিনু বিমার পরীক্ষা শেষ হলেই সে তার আস্তানায় ফিরে। এভাবেই জেলারকে এক ড্রাইভার সব সময় জ্বালাতন করতো। একদিন জেলারের নাতি এই লোকটিকে তার বাড়ির সামনে গাড়ি পার্কিং করতে মানা করেছিল বিদায় এরপর থেকেই সে জেলারের পিছনে পড়ে আছে। কিন্তু এই বেটা কি আর জানে সে কার সাথে মস্করা করছে? তবে সমস্যা নেই, 2 দিন পরে ঠিকই জানতে পারবে। তবে সেদিনই শুরু হয় জেলারের জীবনের এক কালো অধ্যায়। সে দেখতে পায় যে তার ছেলের ফোন রাত থেকে বন্ধ। সে থানা সহ সব জায়গায় খোঁজ নিয়েও তার ছেলের কোনো হদিশই পায় না। একজন এসিপি রাতারাতি এভাবে গায়েব হয়ে গেছে দেখে পুরো ডিপার্টমেন্ট যেন ভয়ে কাঁপতে থাকে। সবার একই সন্দেহ, এসিপি অর্জুন হয়তো আর বেঁচে নেই, কারণ সে যে মূর্তির কেসে পড়েছিল সেখানে একবার জেগেছে, সে আর কখনোই জীবিত ফিরে আসেনি। 3 দিন পার হয়ে যায়, জেলার তার ছেলের কোনো সন্ধান না পেয়ে একদম ভেঙে পড়ে। ফাইনালি সেও তার ছেলের মৃত্যুকে মেনে নিতে বাধ্য হয়। মুভির এই সিন যে কতটা কষ্টের ছিল তা বলে বোঝানোর মতো না। তবে এই জেলার কিন্তু সাধারণ কোনো বুড়ো নয়। যে নিজের জীবনের চেয়েও তার ছেলেকে এতটা ভালোবাসে সে কখনো তার মৃত্যুকে এভাবে মেনে নিতে পারে না। তাই জেলার এবার ফিরে যায় তার আসল রূপে। এই রূপ এতটা ভয়ঙ্কর ছিল যে যেটা তার পরিবার পর্যন্ত কখনো জানতে পারেনি। পায়ে জুতো পরে প্যান্ট ইন করে গায়ে পারফিউম মেখে জেলার এবার শুরু করে দেয় তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে। ভাইরে ভাই, এখানে যে স্যাড সিন থেকে পিজিএম এ ট্রান্সফার হয়েছে তা পুরোই মাথা নষ্ট। যাই হোক, মিশনের শুরুতে তার সামনে আবারও হাজির হয় সেই আদা বলদ ড্রাইভার বিমল। সে আগের মতোই জেলারকে ইনসাল্ট করতে থাকে। তবে জেলার তো এবার তাকে উচিত শিক্ষা দেবার প্ল্যান করে ফেলেছে। তাই সে তার গাড়িতে লিফট চায় একটা জায়গায় যাওয়ার জন্য। বিমল কি আর জানে তার কপালে আজ কি লেখা আছে? জেলা তাকে সোজা নিয়ে যায় সিনুর আড্ডাখানায়। ঠিক সেই সময় সিনুকে তার এক গ্যাং মেম্বার ভয়েস মেসেজ দিয়ে বলে, বস আপনি যে বার্মার জন্য এত কিছু করছেন, বার্মা ওইদিকে সন্দেহের উপরে নিজের মানুষকেই উপরে পাঠাচ্ছে, তাহলে আমাদের কি ওর প্রতি এতটা রয়্যাল থেকে কি লাভ? এইসব শুনে সিনু তাকে দ্রুত এই মেসেজটা ডিলিট করে দিতে বলে, কেননা একবার যদি বার্মা জানতে পারে তাহলে তাদেরকেও উপরে পাঠিয়ে দিবে। তবে উপরে পাঠাতে বার্মার আর দরকারই হয় না, কেননা ঠিক সেখানেই হাজির হয়ে যায় আমাদের জেলা আর তাকে টুকরো টুকরো করে বস্তায় বন্দি করে নিয়ে আসে। যাওয়ার পথে সেই বডিকে ময়লার কাগজ বলে বিমলের সাহায্যে তা নদীতে ফেলে দেয়। তবে পরক্ষণে নিজের হাতে রক্ত দেখতে পেয়ে বিমল বুঝে যায় যে এটা ময়লা নয়, বরং এটা ছিল কারো ডেড বডি। বিমলের বুঝতে আর বাকি থাকে না যে সে এতদিন যাকে এতটা জ্বালিয়েছে সে কোনো সাধারণ মানুষ নয়। মুহূর্তের মধ্যে বিমলের পুরো হাওয়া টাইট হয়ে যায় এবং নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। তবে জেলার বলে, তোমাকে আমি কিছুই করবো না যদি তুমি আমাকে এখন থেকে সাহায্য করো, কারণ আমার এখনো অনেক কাজ বাকি। এখন সে শর্তে রাজি হয়ে বিমল বাধ্য হয় জেলারের সঙ্গে থাকতে। এখন যুদ্ধ যেহেতু শুরু হয়েছে, যুদ্ধক্ষেত্র সবসময় গরম থাকবে, এটা কিন্তু স্বাভাবিক। ঠিক সেভাবে বার্মা এখন অ্যাটাক শুরু করে জেলারের পুরো পরিবারের উপর। সেদিন জেলার তার নাতিকে যখন আইসক্রিম কিনে দিচ্ছিল ঠিক সেই সময় তার গলা কাটার জন্য হাজির হয় বার্মার লোকেরা। তবে মুহূর্তে জেলার এই কাহিনী বুঝতে পেরে একদম শেষ মুহূর্তে তাকে বাঁচিয়ে নেয়। এবার জেলার বুঝে যায় যে এই যুদ্ধ এত সহজে শেষ হওয়ার নয়, কারণ এটা তো কেবল শুরু। তাই অনেক চিন্তা ভাবনা করার পর জেলার সিদ্ধান্ত নেয় যে বার্মার কাছে সে ক্ষমা চাইবে আর এই গেম শেষ করার জন্য তাকে অনুরোধ করবে। ঠিক সেভাবে সে বার্মাকে কল দিয়ে তার কাছে ক্ষমা চায়। প্রয়োজনে সে তার পা ধরে মাপ চাইতেও রাজি আছে। তবে বার্মা বলে, স্যার এভাবে তো আপনাকে ক্ষমা করে দিলে তো আমার লোকেরা অনেক কষ্ট পাবে। এর বদলে আমি যদি আপনাকে 57 টুকরো করে কুকুরকে খাওয়াই তাহলে এর বদলে আমার লোকেরা পাবে বুস্ট আর আমি পাবো আরো বেশি বিশ্বস্ত রোগ। সব শুনো জেলার একবার তার সাথে পার্সোনালি দেখা করার কথা বলে। তবে বার্মা সাফ জানিয়ে দেয় যে তার সাথে জেলারের সেদিনই দেখা হবে যেদিন বার্মা স্বয়ং জেলারকে নিজ হাতে হত্যা করতে আসবে। সে আরো বলে, সবার আগে তোর নাতি, তারপর তোর বোমা এবং এরপর তোর বউ, আর সর্বশেষ মরবি তুই, কারণ আমি চাই তুই সবাই মরণ দেখে কষ্ট পেয়ে নিজেকে আমার হাতে তুলে দিস। এই সব কথা শুনে জেলার বুঝে যায় যে না, আর লুকোচুরি নয়, এবার তাদেরকে তার আসল রূপ দেখাতে হবে। তবে বলে রাখি, এই রূপ দেখে শুধু বার্মা নয় তোমাদের মাথাও ভো ভো করে ঘুরে উঠবে। এর প্রথম ঝলক হিসাবে জেলা সোজা চলে যায় ওই লোকের কাছে যে তার নাতির মাথা কেটে নিয়ে যেতে চেয়েছিল। প্রথমে জেলারকে ওই লোকগুলো কাপুরুষ কিস্তি বলে খেপাতে থাকে, কিন্তু জেলার
ঠিক সময় মতো ওই লোকের মাথা রামদা দিয়ে এক কোপে শরীর থেকে আলাদা করে দেয়। আরে ভাই, এই ভয়ঙ্কর দৃশ্য দেখে পাখিজন তার পকেট থেকে চাকু বের করে তার চাকু দিয়ে তার কিচ্ছা খতম করে দেয় আমাদের জেলার। এখানে থালাইবার যে সোয়েগ তা আসলেই খুব মারাত্মক ছিল। যাই হোক, জেলার এখন তার পুরো পরিবারের সুরক্ষার জন্য এবার একটি প্ল্যান আঁটে। সে তার স্ত্রীকে বলে, ছেলেটা মারা যাওয়ার পর থেকেই আমি খুব ভয়ে আছি, তাই আমাকে অমুক সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে চলো। সেই মোতাবেক ওই ডক্টরের কাছে নিয়ে গেলে ডক্টর তাকে দেখে বুঝে যায় যে এই ব্যাটার ভিতর ভয় ডর বলতে কিছুই নেই। এই ব্যাটা নিশ্চয় এখানে এসেছে অন্য কোনো মতলবে। তাই সবাইকে রুম থেকে বের করে দেওয়ার পর জেলা যখন তার সাথে একান্ত কথা বলে, ডাক্তার বুঝতে পারে এই বস অলরেডি 3 জনকে খেয়ে দিয়েছে, তাই তার ফ্যামিলি এখন বিপদে আছে। তাই জেলার এখন ডাক্তারকে বলে, এখন যদি ডাক্তার তাকে হেল্প না করে তাহলে তাকে 4 নাম্বার মার্ডারটিও করতে হবে। এমন কড়া লেভেলের হুমকি পেয়ে ডাক্তার তরতর করে তার সব কথা মেনে নিতে রাজি হয়ে যায়। জেলার বলে তার পরিবারকে এটা বোঝাতে হবে যে তার অনেক বড় একটা মানসিক সমস্যা হয়েছে, যেটা সারানোর জন্য কয়েক সপ্তাহ সবাইকে এখানেই থাকতে হবে, কারণ এখানে থাকলে বার্মার লোকেরা সহজে তাদের উপর অ্যাটাক করতে পারবে না। সেই প্ল্যান অনুসারে ডাক্তার তাদেরকে এটা বুঝিয়ে বলার পর সবাই মিলে ওই ক্লিনিকেই থাকতে শুরু করে। তবে স্পাইয়ের মাধ্যমে বার্মা টিকি তাদের পিছনে টিকটিকিয়ে লাগিয়ে দেয়, যারা জেলারের গাড়ি ট্রেস করতে থাকে যে তারা কোথায় গেছে। এদিকে জেলা তার পরিবারকে সিস্টেমের মধ্যে রেখে নিজে বেরিয়ে পড়ে তার আসল মিশনে। এখন তার গন্তব্য হায়দ্রাবাদের এমন একটি স্থানে যেটার কথা কেউ এখনো ভাবেনি। জেলার চলে যায় তার পুরাতন এক শিষ্যর কাছে। তবে সেখানে ঢুকার সময় তকিনাথ এসে হেভি পার্ট নিয়ে জানায় যে, ও ভাই থামেন, আমাদের বস আপনার মতো বুইরার সাথে দেখা করার মুডে নেই। কিন্তু এবার সিনে এন্ট্রি হয় তকিনাথের বস আর জেলারের একনিষ্ঠ ভক্ত নারাসিমা। যেই সোয়েগে তার এন্ট্রি হয় সেটা না হয় নাই বললাম, কিন্তু নারাসিমার গুরুকে এইভাবে অপমানিত করার কারণে তকিনাথকে এইভাবে উল্টো করে ঝুলিয়ে শাস্তি দেওয়া শুরু করে। যদিও জেলার তাকে যতই অনুরোধ করে তার শাস্তি কমানোর জন্য, ততই ফ্যানের স্পিড নারাসিমা বাড়িয়ে দেয়। হাজার হলো গুরুকে অপমান করে বলে কথা। আসলে নারাসিমা ছিল হায়দ্রাবাদের বিশাল মাপের একজন গ্যাংস্টার। তবে জেলে গিয়ে আমাদের জেলারের সান্নিধ্যে থেকে রীতিমতো ভালো হওয়ার পাশাপাশি জেলারের একজন বিগ ফ্যান হয়ে উঠেছে। যাই হোক, এখানে জেলার এসে নারাসিমার কাছে একটা হেল্প চাই, সেটা হলো তার কয়েকজন বেস্ট স্নাইপার লাগবে কোনো এক বিশেষ কাজে। এখন এমন গুরু আদেশ পাওয়া মাত্রই নারাসিমা তার আর্মির 4 জন বেস্ট স্নাইপারকে জেলারের হাতে তুলে দিয়ে বলে যে আজ থেকে তোদের মালিক ইনি যা বলবে তা তোরা অক্ষরে অক্ষরে পালন করবি। এখন এই স্নাইপার দিয়ে জেলার পরে কি করতে চলছে তা একটু পরেই বলছি। এবার চলো আবার ফিরে যাই সিনু গ্যাং এর ওই মেম্বারটির কাছে। মনে আছে এই একদিন সিনুকে ভয়েস মেসেজ দিয়ে বলেছিল যে আমার যেভাবে সবাইকে পাগলের মতো মারছে এভাবে একদিন তাদের কোপালেও দুঃখ আছে। এবার সেই ভয়েস মেসেজটা জেলার তাকে পাঠিয়ে দিয়ে বুঝিয়ে দেয় যে এবার যদি তুই আমার কথা মতো না চলিস এই মেসেজ সোজা চলে যাবে বার্মার কাছে। এখন এমন গেরা খেলে পড়ে তো তার গলা দিয়ে ভাত পর্যন্ত নামছে না। তাই সে এবার বার্মার ব্যাপারে মুখ খুলতে থাকে। জেলার তার কাছে জানতে চাইছিল যে বার্মার নেক্সট শিপমেন্টটা কোথায় যাচ্ছে। এখন এই যে কোথায় যাবে সেটা না জানলেও কোন পথ দিয়ে যেতে পারে সেটা সে তাকে জানিয়ে দেয়। এখন এইটুকু জানার পর জেলার বিমালের হাতে একটি মূর্তি তুলে দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রাখে আর অপেক্ষায় থাকে যে এই মূর্তি দেখে কোনো গাড়ি থামে কিনা। কেননা বিমাল সেখানে বলছিল যে ভাই এই মূর্তিটি গাড়ি থেকে পড়ে গেছে, এখন যেটা বার্মাদের গাড়ি হবে সেটা অবশ্যই মূর্তি দেখে গাড়ি থামাবে। আর এটাই আসলে জেলারের মেন প্ল্যান। যাই হোক, বহুক্ষণ পর হঠাৎ একটি গাড়ি এই মূর্তি দেখে থামলে সবাই অ্যালার্ট হয়ে যায় যে এটাই হয়তো বার্মাদের শিপমেন্টের গাড়ি। ইতিমধ্যেই দক্ষিণাথ গাড়ির সাথে আয়রন লক লাগিয়ে দেয় আর এরা বিমলকে কিডন্যাপ করে নিয়ে পালাতে শুরু করে। কিন্তু তাদের সামনে যে এক বাঘ বসে আছে সেটা তো আর তারা জানতো না। ফলে একটু দূরে যেতেই পুরো গাড়ি আয়রন লকের কারণে জেলারের সামনেই উল্টে যায়। তার মানে জেলারের সামনে আছে বার্মাকে সাইজ করার এক বিশাল অস্ত্র। কিন্তু এইদিকে বার্মা গন্ধ শুকতে শুকতে ঠিকই হাজির হয়ে যায় ওই হসপিটালে। সেখানে ডাক্তারকে ছবি দেখিয়ে জোর করে জেনে নেয় যে তার ফ্যামিলি কোথায় আছে। এবার পালা তাদের কুচি কুচি করার। কিন্তু তার আগে সে জেলারকে ফোন দিয়ে এই কাটাকাটির ভিডিওটি দেখাতে চায়। কিন্তু জেলার এবার তাকে মূর্তির লাইভ দেখিয়ে বলে যে শুধু এই শিপমেন্ট নয়, সামনে যত শিপমেন্ট আছে সব আমি সিজ করে নিব যদি আমার পরিবারের গায়ে একটা আচরও লাগে। এমন কাহিনী দেখে তো বার্মার মাথা পুরোই ক্র্যাক হয়ে যায়। সে পুরো চেহারা পাল্টে বলতে থাকে, স্যার আমি তো আপনার সাথে মজা করছিলাম, এখন থেকে আমিও আর আপনার পরিবারকে ডিস্টার্ব করব না আর আপনিও আমার ব্যবসায় পাগড়া দিবেন না।
প্লিজ স্যার আমার মূর্তিগুলো ফেরত দিন। তবে জেলার জানায় যে এভাবে তাকে হুমকি দেওয়াতে সে বড্ড অপমানিত হয়েছে, তাই তাকে তখনই ক্ষমা করা যাবে যদি সে তার পরিবারের থেকে 10 টাকা ভিক্ষা করে আনতে পারে। অবশেষে আর কোনো উপায় না পেয়ে পথের ভিখারি সাজতে হয় বার্মা, আর সে ভিক্ষা করে নেয় 10 টাকা। এবার সেই টাকা নিয়ে সে সোজা দেখা করতে চলে আসে জেলারের সাথে। চিন্তা করো, জেলার তার সোয়েব দেখিয়ে বার্মার কার্মা পুরো ঠুস করে দিল, কিন্তু যাওয়ার সময় বার্মার চেহারাই বলে দিচ্ছে যে এই অপমানের শোধ সে নিয়েই ছাড়বে। ঠিক সেভাবে সে এবার বিহারের এক খতরনাক গ্যাংকে কল দেয়, জেলারও তার পরিবারকে কেটে কুচি কুচি করার জন্য। বার্মার কথা হচ্ছে লাশ এত ছোট ছোট কুচি হবে যাতে 10 দিন সময় লাগে পুরো বডি খুঁজে পেতে। ঠিক সেভাবে এক গভীর রাতে 20 জন দুর্ধর্ষ কিলার চলে আসে জেলারের বাড়িতে। তবে জেলার তা আগে থেকেই টের পেয়ে প্রথমে তার নাতিকে সেফ জায়গায় রেখে এসে আর পরে তার বউ আর ছেলের বউকে ডাইনিং টেবিলে বসিয়ে বলে, আমি তোমাদেরকে আজ কিছু কথা বলতে চাই। আমার ছেলেকে যারা খুন করেছে আমি তাদের সবাইকেই মেরে ফেলেছি, ফলে এখন তারা এসেছে আমাদের মারার জন্য। তাই তোমরা যেখানে যেভাবে আছো তার থেকে এক চুলো লড়বে না। এই সব কথা শুনে প্রথমে তার স্ত্রী কিছু বুঝে উঠতে না পারলেও ইতিমধ্যে পুরো গ্যাং তাদের পুরো বাড়ি ঘিরে নিয়েছে। তারা পুরো ভয়ে কাঁপতে থাকে, কিন্তু আমাদের জেলারের একই কথা, এক চুল যেহেতু জায়গা থেকে নড়া না হয়। এখন কি হতে যাচ্ছে জেলারদের সাথে? এখানে তার স্বামী যে এমন এক ঘুমন্ত বাঘ তা সে কখনোই কল্পনা করতে পারেনি। তো গাইস, জেলারের পরিবারের সাথে শেষ পর্যন্ত কি হয়েছে তা আমি খুব দ্রুত নিয়ে আসছি এই মুভিটি সেকেন্ড পার্টে। এই মুভিটি সেকেন্ড পার্ট দেখতে চাইলে চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখো।